এই হচ্ছে আমাদের গল্পের হিরোইন, যার নাম শেংনান। শেংনান ছোটবেলা থেকে তার নিজের বাবার কাছ থেকে কুংফু শিখেছে। আর ছোটবেলা থেকে এই কুংফু শেখার চর্চার জন্য তার হাত লোহার থেকেও শক্ত। শেংনানের বয়স এখন 35 বছর, আর সে একেবারেই টমবয়ের মতো। মানে মেয়ে হয়েও তার আচার আচরণ সমস্ত কিছুই ছেলেদের মতো। আর এইটা হচ্ছে আমাদের গল্পের ভোলা ভালা একদম বোকাশোকা নায়ক, যার নাম হচ্ছে দুয়োদুয়ো। দুয়োদুয়ো ভীষণ বোকা আর ভীতু স্বভাবের, আর তার শান্ত মেয়ে ভীষণ পছন্দের। জীবনে অত্যাধিক বেশি বোকা হওয়ার কারণে দুয়োদুয়োর আজও বিয়ে হয়নি। তার প্রায় 40 ছুঁই ছুঁই বয়স। এদের দুজনের মধ্যে কিভাবে প্রেম আর ভালোবাসা হয় সেটাই আজকে দেখব। গল্পের শুরুতেই চিংইউন হল নামের একটা স্কুল দেখতে পাওয়া যায়। এই স্কুলে কুংফু শেখানো হয়। এই স্কুলে অনেক বেশি স্টুডেন্ট আসে বলে অন্য একটা স্কুল থেকে আজকে এখানে মারপিট করতে এসেছে, কারণ ওদের স্কুলে অনেক কম স্টুডেন্ট ভর্তি হয় কুংফু শিখতে। এই লোকটার নাম হচ্ছে জ্যাকলিন। তার নিজের একটা কুংফু স্কুল রয়েছে, কিন্তু তাতে স্টুডেন্ট অনেক কম। আর এই হচ্ছে মাকাই, যার স্কুলে স্টুডেন্ট অনেক বেশি। জ্যাকলিন নামের লোকটা বলে যে মাকাই, তোমার স্কুলটা তুমি বন্ধ করে দাও, আর তোমার প্রত্যেকটা স্টুডেন্ট আমার কাছে দিয়ে দাও, না হলে তোমার এই স্কুল আমি ভেঙে চুরে গুড়িয়ে দেব। কিন্তু মাকাই এই চিংইউন হল নামের কুংফু স্কুলটাকে অনেক বেশি ভালোবাসে। জ্যাকলিনের এই হুমকি দেওয়াতেও একটু ভয় পায় না মাকাই। মাকাই তখন কথায় কথায় বলে দেয় যে তাদের স্কুলে এখন শেংনান মানে আমাদের গল্পের হিরোইন নেই। এটা শুনে জ্যাকলিন ভীষণ খুশি হয়ে যায়। আর তখনই পেছনে যত গুন্ডা ছিল তাদেরকে অর্ডার দেয় এই স্কুলটাকে ভেঙে দেওয়ার জন্য। ঠিক তখনই দুই স্কুলের লোকেদের মধ্যে লড়াই লেগে যায়। জ্যাকলিন এত গুন্ডা নিয়ে এসেছে যে মাকাইয়ের লোকজনেরা কিছুতেই তাদের কাছে পেরে উঠছে না। সেই সময় আবার জ্যাকলিন আর মাকাইয়ের মধ্যেও ফাইট শুরু হয়ে যায়। এই সময় বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে শেংনান স্কুলের দিকেই আসছিল। আর তারপরেই স্কুলের ভেতর এন্ট্রি হয় শেংনানের। শেংনানকে দেখেই জ্যাকলিন অনেক ভয় পেয়ে যায়, কারণ শেংনান ভীষণ ভালো কুংফু জানে। শেংনান হচ্ছে এই চিংইউন হল নামের স্কুলটার হেড মিস্ট্রেস, তাই ওর কথাতেই এই স্কুলের সমস্ত কিছু চলে। শেংনান যখন জানতে পারে যে জ্যাকলিন এসেছে এই স্কুলটাকে ভেঙে দেওয়ার জন্য, তখন শেংনান আরও বেশি করে রেগে যায়। শেংনান তখন একা জ্যাকলিন সহ ওর সমস্ত গুন্ডাদের একা হাতেই মারতে থাকে। শেংনানের এই কুংফু স্টাইল দেখে জ্যাকলিন তো একেবারে অবাক হয়ে যায় যে এত ভালো কুংফু জানে একটা মেয়ে হয়েও। শেংনান তখন একাই সবাইকে মেরে একেবারে কাত করে দেয়। এতটাই ভালো কুংফু জানে শেংনান। এরপর শেংনান জ্যাকলিনকে এখান থেকে বেরিয়ে যেতে বলে। জ্যাকলিন বলে যে আমাদের লড়াই এত তাড়াতাড়ি শেষ হবে না, আমি এর প্রতিশোধ নেবই। এরপরে আমাদের গল্পের নায়ক দুয়োদুয়োকে দেখা যায় ও একটা ম্যারেজ অফিসারের কাছে গিয়েছে। মানে আমাদের দেশে যেরকম ঘটক সেরকম। ওখানে গিয়ে নিজের পছন্দ মতো একটা মেয়ে চাইছে, যাতে করে দুয়োদুয়ো বিয়ে করতে পারে, কারণ বয়স অনেক হয়ে যাচ্ছে। সেই ম্যারেজ অফিসার জিজ্ঞাসা করে আপনি কি কাজ করেন? দুয়োদুয়ো বলে আমার একটা নুডলস শপ রয়েছে, আমি সেখানে নিজে হাতে রান্না করি, আর সেই রান্না করা খাবার ডেলিভারি করি। ম্যারেজ অফিসার জিজ্ঞাসা করে আচ্ছা আপনার কীরকম মেয়ে পছন্দ? দুয়োদুয়ো তখন এতটাই লজ্জা পাচ্ছিল যে বলতেই পারছিল না ওর কীরকম মেয়ে পছন্দ। তারপর অনেকক্ষণ কেটে যাওয়ার পর বলে শান্ত মেয়ে। ম্যারেজ অফিসার বলে ঠিক আছে, এরকম মেয়ে পেলে আমরা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করব। সেই সময় দুয়োদুয়োর কাছে একটা রামেনের অর্ডার আসে। অন্যদিকে শেংনানকে দেখা যায় ও ছুটতে ছুটতে চলে এসেছে হসপিটালে। এসে ডাক্তারকে জিজ্ঞাসা করে যে বাবা কেমন আছে। ডাক্তার বলে একটা খারাপ খবর আছে, তোমার বাবার শরীরটা এতটাই খারাপ যে 3-4 সপ্তাহর বেশি বাঁচবে না। এটা শুনে খুব মনে মনে ভেঙে পড়ে শেংনান, কারণ ও ওর বাবাকে ভীষণ ভালোবাসে, আর সেই মানুষটা নাকি মাত্র আর 3-4 সপ্তাহ বাঁচবে। এরকম একটা খারাপ খবর শুনে শেংনান অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। সেই সময় ওর মনে পড়ে যায় মৃত্যুশয্যায় শুয়ে থাকা অবস্থায় ওর বাবা বলেছিল, শেংনান তোমার তো অনেক বয়স হয়ে যাচ্ছে, আর এই দুনিয়াতে আমি আর কটা দিনই বা আছি, তাই আমি চাই আমার মৃত্যুর আগে তোমার যেন বিয়ে হয়ে যায়। আমি আমার জামাইয়ের মুখটা একবার দেখে যেতে চাই, তাহলে আমি শান্তিতে মরতে পারবো। শেংনান ওর বাবাকে প্রমিস করেছিল যে সে বিয়ে করবে। শেংনান স্কুলে বসেই ড্রিঙ্ক করছিল, আর হঠাৎ করে চিৎকার করে বলে যে আমি বিয়ে করব। শেংনানের মুখে এরকম কথা শুনে মাকাই ভীষণ অবাক হয়ে যায়। শেংনান বলে 1 সপ্তাহ সময় দিচ্ছি, তার মধ্যে একটা ছেলে খুঁজে দিতে হবে।
কারণ আমাকে তাড়াতাড়ি বিয়ে করতে হবে। এটা শুনে মাকাই খুব অবাক হয়ে যায়। আসলে মাকাই মনে মনে শেংনানকে পছন্দ করে, কিন্তু কোনোদিনও নিজের মনের কথা বলতে পারেনি। তাই তো শেংনানের বিয়ের কথা শুনে ও মাকাই খুব অবাক হয়ে যায়। মাকাই ছুটে এসে বলে, আমি তো আসলে বিয়ে করতে চাই। কথাটা বলার আগেই শেংনান ওকে থামিয়ে দেয়, কারণ শেংনান মাকাই থেকে কোনো কথাই শুনতে চায় না। এরপর ওকে দেখা যায় ও সেই সময় রামেনের যে অর্ডারটা পেয়েছিল সেটা আসলে জ্যাকলিন অর্ডার করেছিল, আর সেই অর্ডারটাও জ্যাকলিনের কাছে নিয়ে আসে। জ্যাকলিনের এই নুডলসটা খেতে অনেক ভালো লাগলেও টাকা দিতে একদম চাইছিল না। এই জন্য নুডলসটার বিভিন্ন রকমের অভিযোগ করতে থাকে যে এতে নুন বেশি হয়েছে, ঝাল কম হয়েছে। টাকা চাইলে সেটাও দিতে রাজি হয় না জ্যাকলিন। সেই জন্য জ্যাকলিন তখন ওকে ধরে মারতে শুরু করে। আর যেহেতু এখন একটা কুংফু স্কুলের মধ্যে আছে, তাই বেচারা সাহস হয় না কিছু বলার, কারণ কিছু বললেই যদি সবাই ওকে ধরে মারে। সে সময় তাড়াতাড়ি করে ওখান থেকে পালাতে যাবে, সেই সময়ই একজনের সঙ্গে ওর ধাক্কা লেগে যায়। এই ছেলেটার নাম হচ্ছে লিনজিয়ে আর একে অপরের দিকে হা করে তাকিয়ে থাকে, আর তারপর চিনতে পারে একে অপরকে। আসলে ছোটবেলায় ওরা দুজনে একই স্কুলে পড়াশোনা করত, আর সেই পড়াশোনা চলাকালীন ওরা একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিল। এত বছর পরে দুই বন্ধুর আবার দেখা হওয়াতে দুজনেই ভীষণ খুশি। আর ওরা দুজনে এতটাই বেশি খুশি হয়ে যায় যে জ্যাকলিনকে কেউ পাত্তাই দেয় না। জ্যাকলিন লিনজিয়েকে জিজ্ঞাসা করে, তুমি কে? লিনজিয়ে বলে, আমি এখানে অ্যাপ্লাই করতে এসেছি। জ্যাকলিন বলে, কি পজিশনে অ্যাপ্লাই করবে? লিনজিয়ে বলে, হেড পজিশনে। এটা শুনে জ্যাকলিন হাসতে থাকে, কারণ হেড পজিশনে তো ও নিজেই আছে। তারপরে লিনজিয়ে তাকানো দেখেই ভয় পেয়ে যায় জ্যাকলিন। তারপরে লিনজিয়ে ওখানে যতজন ছিল সবাইকে মারতে শুরু করে আর নিজের কুংফু স্টাইল দেখাতে থাকে, এটা প্রমাণ করার জন্য যে ও হেড পজিশনের জন্য একদম পারফেক্ট। আর এই মারামারি চক্করে জ্যাকলিনের যত দামি গাছ ছিল সেই সমস্ত কিছুই নষ্ট হয়ে যায়। এজন্য ও তো চিৎকার করতে থাকে। আর এই মারপিটের চক্করে ওখান থেকে পালিয়ে যায় কিছুক্ষণ পরেই ওর কাছে একটা কল আসে, আর সেটা হচ্ছে সেই ম্যারেজ অফিস থেকে। এখান থেকে একটা মেয়ে পাওয়া গেছে বলে ওর সঙ্গে তার ব্লাইন্ড ডেট ঠিক করা হচ্ছে। আর অন্যদিকে সেই জ্যাকলিনকে দেখা যায় লিনজিয়েকে হেড পজিশন দেওয়ার জন্য ও তৈরি হয়ে গেছে, কারণ লিনজিয়ে যদি না এটা পায় তাহলে ও তো জ্যাকলিনকে ভীষণ মারবে। সেই ভয়ে জ্যাকলিন হেড পজিশন লিনজিয়েকে দিয়ে দেয়। সন্ধ্যা হয়ে গেলে লিনজিয়েকে নিজের নুডলস শপের সামনে নিয়ে আসে দোকানটা দেখানোর জন্য। লিনজিয়ে ভীষণ খুশি হয়েছে তার বন্ধু এত সুন্দর একটা দোকান চালায়, এই জন্য লিনজিয়ে তখন ফ্রিতে খাবার চায়। এটা শুনে ওকে পেটায়। এরপরে লিনজিয়ে ওখান থেকে চলে যায়। সেই সময় ওর এই দোকানের মালিক ফোন করে আর 50,000 ওয়ান চায়। কারণটা হচ্ছে 10 বছরের জন্য এই দোকানটা নেওয়া ছিল, এখন 50,000 ওয়ান দিয়ে নতুন করে আবার রিনিউ করতে হবে কন্ট্রাক্ট। এদিকে ওর বেচারার কাছে এত টাকাই নেই। সেই সময় ওর গাড়ির ওখানে কোনো একটা মেয়ে বসে বমি করছিল। সেটা অন্য কেউ নয়, এটাই হচ্ছে শেংনান। আসলে সকাল থেকে শেংনান অনেক বেশি ড্রিঙ্ক করেছে বলে এরকম অবস্থা ওর। বলে, তুমি আমার গাড়ির ওপর বমি করছো কেন? শেংনান তখন ওকে চিৎকার করে বাবা বলে ডাকে, যেটা দেখে আশপাশের লোকজন সবাই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। শেংনান তখন ওর পা ধরে বারবার করে বলে, বাবা তুমি আমাকে ছেড়ে যেও না। এসব দেখে তো একেবারে অবাক হয়ে যায়, এত বড় ধীরে মেয়ের নাকি ও বাবা। পরের দিন সকাল হয়ে গেলে শেংনানকে দেখা যায় ও সেই নুডলস শপের ভেতরেই রাত কাটিয়েছে। ঠিক তখনই শেংনানের ঘুম ভাঙে। শেংনান তারপর ওই ঘর থেকে বাইরে বেরিয়ে দেখে যে এখানে যতজন কেউ দেখছে সবাই অচেনা অজানা, তাই সবাইকে দেখে খুবই অবাক হয়ে যায়। ওখান থেকে চুপি চুপি বেরোতে গিয়ে ভুল করে আওয়াজ করে ফেলে শেংনান, তাতে ওখানে যতজন ছিল সবাই জেগে যায়, যেটা দেখে শেংনান নিজেও অনেকটা ভয় পেয়ে যায়। সেই সময়ই ওখানে আসে। বলে, ভয় পেও না, ওরা সবাই আমার লোক। শেংনান তখন ওখানে বসে আর ওকে বলে, তোমরা কি সবাই মিলে আমাকে কিডন্যাপ করেছো? বলে, তোমার মতো টমবয়কে আমরা কেন কিডন্যাপ করতে যাব? এই কথাটা শুনে একেবারে রেগে যায় শেংনান। বলে, কাল রাতে ড্রিঙ্ক করে তুমি যদি আমাকে বাবা বাবা না বলতে তাহলে তোমাকে আর এখানে রাত কাটাতে হতো না। শেংনান বলে, তোমরা জানো আমি কে? বলে, আমার জানার দরকারও নেই তুমি কে, তবে ভবিষ্যতে পাবলিক প্লেসে কাউকে বাবা বাবা বলে ডেকো না, সবাই আমার মতো ভালো হবে না। কথাটা বলে আর ওর লোকেরা সবাই মিলে হাহা করে হাসতে থাকে। শেংনান বুঝতে পারে ড্রিঙ্ক করে ও বহুত পাগলামি করেছে কালকে রাতে।
এরপরে দুদু চলে যায় একজন নাপিতের কাছে। সেখানে গিয়ে চুল টুলগুলো খুব সুন্দর করে কাটছে, কারণ আজকে ওর ব্লাইন্ড ডেটে যাওয়ার কথা। আর অন্যদিকে শেংনানকে দেখা যায় ব্লাইন্ড ডেটের ওখানে ও অলরেডি চলে এসে অপেক্ষা করছে। আর ও আজকে একদম মেয়েদের মতো করে সেজেছে। শুধুমাত্র একটা ব্লাইন্ড ডেটের জন্য দুজন মিলেই কিন্তু দারুণ সেজেছে। অন্যদিকে সেই ম্যারেজ অফিসারকে দেখা যায় যে দুদু এত বেশি লেট করছে বলে ও রেগে যাচ্ছে। সেই সময় ওখানে দুদু এসে হাজির হয়। এই অফিসার বলে, মেয়েটি আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে। এরপর শেংনানের সামনে এসে দুদু বসে। সেই ম্যারেজ অফিসার তখন দুজনের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দেয়। শেংনান সানগ্লাস খুলে যখন দেখতে পায় ওর সামনে বসে রয়েছে দুদু, তখন ও বলে ওঠে, এই লোকটা আবার। আর দুদু খুব অবাক হয়ে যায় আর চিনতে পারে এটা তো সেই মেয়েটা যে গত রাতে ওর বাইকের ওপর বমি করেছিল। এরপর দুজনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। শেংনান বলে, আমি আপনার ম্যারেজ এজেন্সির ওপর কেস করব। এরকম একটা বুড়ো লোককে ব্লাইন্ড ডেটের জন্য আপনারা ডেকেছেন। দুদু বলে, আমিও আপনার এজেন্সির ওপর কেস করব। আমি আপনাকে বলেছিলাম শান্ত ভদ্র মেয়ে চাই, কিন্তু আপনি আমাকে তার বদলে কি পাঠিয়েছেন। এইভাবেই দুজনের মধ্যে আরো বাজেভাবে ঝগড়া চলতে থাকে। সেই ম্যারেজ অফিসার একেবারে পাগল হয়ে যায়। সেই সময় হঠাৎ করে শেংনানের মনে পড়ে যায় যে ওকে তো বিয়ে করতেই হবে, তারও ওর হাতেও সময় অনেক কম। তাই এখন যাকে পাবে ও তাকেই বিয়ে করে নেবে, যাতে ওর বাবার শেষ ইচ্ছেটা পূরণ করতে পারে। শেংনান তখন বলে, ঠিক আছে, কালকে রাতে তুমি যা আমার জন্য করেছো তাতে মনে হয় তুমি ভালো ছেলে। আমি এখন তোমাকেই বিয়ে করতে চাই। দুদু বলে, তুমি কি পাগল মহিলা নাকি? আমি তোমাকে বিয়ে করব না। শেংনান বলে, তোমার আমার যদি বিয়ে হয় তাহলে বিয়ের সমস্ত খরচ আমার, আর তাতে তুমি একটা বড় গাড়িও উপহার পাবে। দুদু তখন বলে, আমি এতেও রাজি নই। শেংনান তো মহাজালায় পড়ে গেছে। শেংনান বলে, আমার মনে হয় আমাদের দুজনকে খুব ভালো মানাবে, এবার তুমি বলো আমার ব্যাপারে। দুদু বলে, আমার তোমাকে একদম পছন্দ নয়, আমার তোমার মতো মেয়েদের ভালোই লাগে না। এটা শুনে শেংনান তো অনেক রেগে যায়। আকাই সেই সময় শেংনানকে বলে, গত রাতে তুমি বাড়িতে ফেরোনি, কোথায় ছিলে তুমি? শেংনান বলে, ও আমাকে কালকে রাতে রেপ করেছে। এটা শুনে দুদু একেবারে অবাক হয়ে যায়। শেংনান তখন ওখান থেকে আর কোনো কথা না বলে উঠে চলে যায়। বেচারা দুদুর মুখটা দেখার মতো ছিল, ও নাকি ওইসব করেছে। মাকাই তখন বিশাল রাগ চোখ দিয়ে দুদুর দিকে তাকিয়ে থাকে। এরপর অনেক বড় একটা বিল্ডিংয়ে মাকাই দুদুকে প্রায় নিচে ফেলেই দিতে যাচ্ছিল। নিচে দুজন আবার একটু রোম্যান্স করছিল, সেই রোম্যান্স আর তাদের হয় না। বেচারা দুদুকে সবাই মিলে বিশাল ভয় দেখাচ্ছে, একেবারে প্রাণে মেরে ফেলার। সেই সময় ওখানে চলে আসে শেংনান। শেংনান বলে, এবার বলো তুমি আমাকে বিয়ে করতে চাও, হ্যাঁ কি না? দুদু হ্যাঁ বা না কিছু না বলে চিৎকার করে কান্না করতে থাকে। শেংনান বলে, ঠিক আছে, আমি তোমাকে আরো 10 সেকেন্ড সময় দিচ্ছি, তার মধ্যে তোমাকে ভেবে বলতে হবে। এরপর 10 সেকেন্ডের কাউন্টডাউন শুরু হয়, কিন্তু এতটাই অধৈর্য শেংনান যে 10 সেকেন্ড সময়টুকু দেয় না গো দুদুকে। শেংনান বলে, এবার বলো কি চাও তুমি? দুদু বলে, কিছুই চাই না আমি। শেংনান তখন হাতে দুটো আখরোট নিয়ে নেয় আর সেটা নিজের হাতে চাপ দিয়ে ভেঙে ফেলে। মানে ভাবো, একজনের হাতে কতটা জোর থাকলে আখরোট ভেঙে ফেলা সম্ভব। এইটা দেখে এবারে সত্যি সত্যি দুদু ভীষণ ভয় পেয়ে যায়। শেংনান বলে, এখনো বিয়ে করবে না? দুদু বলেন না। শেংনান বলে, আমি তোমাকে একজনের সঙ্গে মিট করাবো, তার আগে তোমার আমার একটা সাইন কন্ট্রাক্ট হবে, আর সেটা হবে 1 মাসের জন্য। আর আমি জানতে পেরেছি তোমার 50,000 টাকা এই মুহূর্তে লাগবে, আর সেটাও আমি তোমাকে দেবো। এটা শুনে খুব অবাক হয়ে যায় দুদু, আর এই 50,000 টাকা পাওয়ার জন্য দুদু সে সময় রাজি হয়ে যায়। অন্যদিকে শেংনানের বাবাকে দেখতে পাওয়া যায়। ও আসলে একটু অসুস্থ নয়, নিজের মেয়ের বিয়ে দেবে বলে অসুস্থতার নাটক করছে, আর ডাক্তারদের সঙ্গেও সেরকম প্ল্যানিং করে রয়েছে। সেই সময় হসপিটালের বেডে বসে বসে ওর টিকটক দেখছিল একটা মেয়ের। এই সময় শেংনান দুদুকে ওখানে নিয়ে চলে আসে, আর শেংনানকে দেখে তাড়াতাড়ি করে ওর বাবা ফোনটা রেখে দেয়। শেংনান বলে, কি দেখছিলে তুমি? ওর বাবা সেই সময় ওর দিকে তাকিয়ে হাসে। শেংনান বলে, যাই হোক, এটা আমার বয়ফ্রেন্ড, ওর নাম দুদু। শেংনানের বয়ফ্রেন্ড দুদুকে দেখে ওর বাবা খুব খুশি হয়ে যায়। দুদু আর শেংনানের বাবা একে অপরের দিকে তাকিয়ে সে সময় বোকার মতো হাসতে থাকে। আর এরকম ভাবে হাসতে হাসতে হঠাৎ করে দুদু ওর বাবা অজ্ঞান হয়ে যায়, যেটা দেখে শেংনান খুব ভয় পেয়ে যায়। শেংনান দুদুকে বলে, তোমার জন্য আমার বাবার এরকম হয়েছে। সেই সময় ডক্টর এসে দুদুর বাবার জ্ঞান ফেরায়। আসলে এই অজ্ঞান হয়ে যাওয়াটাও একটা নাটক ছিল। ডক্টর সেই সময় শেংনানকে একটু বাইরে ডাকে, তাই শেংনান বাইরে চলে যায়। শেংনানের বাবা তখন দুদুকে নিজের কাছে ডাকে, আর দুদুর ফ্যামিলির ব্যাপারে বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকে। অন্যদিকে ডক্টর শেংনানকে বলে যে ভুলভাল লোকের সঙ্গে তোমার বাবাকে দেখা করাবে না,
এরপরে যদি তোমার বাবার এরকম হয় তাহলে কিন্তু আমরা আর ওনাকে ফিরিয়ে আনতে পারবো না। কথাটা বলে ডাক্তার ওখান থেকে চলে যায়। আর তারপর আবারও শেংনান চলে আসে ওর বাবার কেবিনে। শেংনান এসে ওর বাবাকে বকাবকি করতে থাকে, কারণ দোকে দেখে ওর বাবা এক্সাইটেড হয়ে গিয়েছিল। শেংনানের বাবা জানায় যে দোকে তার অনেক পছন্দ। শেংনান বলে ঠিক আছে। এরপর শেংনান আর দো যখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল, দো আর শেংনানের বাবা একে অপরের দিকে চোখ মারে, আর সেটার কারণটা একটু পরেই জানা যাবে। এরপরে শেংনান আর দোর মধ্যে কন্ট্রাক্ট পেপারে সাইন হয়ে যায় যে ওরা বিয়ে করছে, আর এটা পুরোটাই একটা কন্ট্রাক্ট ম্যারেজ। তাই বিয়ের জন্য ওরা দুজনে একসঙ্গে রেজিস্ট্রার অফিসে গিয়ে সুন্দর দেখে একটা ছবিও তুলে নেয়। সেদিনই রাতে শেংনান ওর বাবার সঙ্গে হসপিটালে দেখা করতে আসে, কিন্তু ওখানে ওর বাবা ছিল না। একটা ছোট্ট চিরকুটে লেখা ছিল যে আজকে রাতে পার্টি হবে। অন্যদিকে সেই চিংওয়ান হল নামের স্কুলটা দেখতে পাওয়া যায়, ওখানে আজকে সত্যি সত্যি পার্টি চলছে। শেংনানের বাবা তো একদম দারুণ সেজে গুজে রাজকীয়ভাবে বসে রয়েছে, আর সেখানে দো রয়েছে। আসলে দো আর শেংনানের বাবার এটাই প্ল্যান ছিল, তাই তো ওরা একে অপরের দিকে চোখ মেরেছিল। সেই সময় ওখানে শেংনান চলে আসে আর জিজ্ঞাসা করে, বাবা তুমি এসব কি করছো? আর তারপর দোকে নিজের কাছে ডাকে। দো শেংনানের কাছে আসলে শেংনান বলে, আমি তোমাকে সাবধান করেছিলাম আমার বাবার সঙ্গে ঠিকঠাক থাকতে। তুমি জানো না আমার বাবার কতটা শরীর খারাপ, আর তার মধ্যে তুমি আমার বাবার সঙ্গে এইসব করছো। এই সময় শেংনানের বাবা চিৎকার করে বলে, দো তোমার মতো এত ভালো একটা ছেলে কি করে যে আমার মেয়ের প্রেমে পড়লে আমি বুঝলাম না। নিজের বাবার মুখে এই কথা শুনে শেংনান তো একেবারে অবাক হয়ে যায় আর খুব রেগে যায় দোর উপর। দো এরপর শেংনানের বাবার কাছে আসে আর বলে, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। এরপরে দো চিৎকার করে বলে, তাড়াতাড়ি করে এখানে চলে এসো। ঠিক তখনই কেক হাতে নিয়ে ওখানে একটা মেয়ে চলে আসে, যেই মেয়েটার টিকটক ভিডিও দেখতে শেংনানের বাবা সব থেকে বেশি ভালোবাসে। আর নিজের সামনে নিজের এই প্রিয় মানুষটাকে দেখে শেংনানের বাবা তো ভীষণ খুশি হয়ে যায়, কারণ এই মেয়েটার একেবারে ফ্যান। দূর থেকে শেংনানও এটা দেখে খুব অবাক হয়ে যায়। সেই সময় শেংনানের মুখে কেউ একজন অনেকটা কেক ছুঁড়ে মারে। সেটা আসলে অন্য কেউ নয়, সেটা দো আর দো হা করে হাসতে থাকে। শেংনান তো দোর ওপর সে সময় অনেক বেশি রেগে যায়, আর তারপর তাড়া করতে করতে ওখান থেকে বেরিয়ে যায় ওরা। রাত হয়ে গেলে শেংনানকে বাড়িতে নিয়ে আসে দো। শেংনানের জ্যাকেটের বোতামটা খোলা বলে দো সে সময় অনেক ভয়ে ভয়ে সেটাকে আটকে দিচ্ছিল। শেংনান আজকেও অনেকটা ড্রিঙ্ক করেছে, তাই পাগলামি করছে, আর শেংনানের এই পাগলামি সামলাচ্ছে দো বলে, যাই হোক একটাই তো রাত, কোনোভাবে কেটে যাবে। এরপরে দো শেংনানের পাশে শুয়ে পড়ে, কিন্তু দো তো ভীষণ নার্ভাস লাগছিল। যতই হোক ওর পাশে একটা মেয়ে শুয়ে আছে। দো বলে, আমি ঘুমিয়ে ঘুমিয়ে অনেক বেশি নাক ডাকি, তোমার আবার না ঘুমের ডিস্টার্ব হয়। এরপর মাঝরাতে ভীষণ নাক ডাকার আওয়াজ শুনতে পাওয়া যায়, আর সারা রাত ধরে এটাই চলে। পরের দিন সকাল হয়ে গেলে দেখা যায় যে শেংনান বিছানায় শুয়েছিল, কিন্তু ওর পাশে দো ছিল না। আর অ্যালার্ম বাজতেই শেংনানের সেই সময় ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই শেংনান কুংফু স্টাইল করতে থাকে। সেই সময় ওর সামনে একটা বালিশ দেখে ও খুব অবাক হয়ে যায়, আর ওটা অন্য কেউ নয়, ওখানে দো জেগে বসেছিল। আর ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে সারা রাতেও একটু ঘুমাতে পারেনি। মানে গত রাতে যে নাক ডাকার আওয়াজ শোনা যাচ্ছিল সেটা দো নয়, শেংনান ডেকেছিল। আর শেংনানের নাক ডাকার আওয়াজে দো এক ফোঁটা ঘুমাতে পারেনি। দো আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। শেংনান বলে, তুমি নিশ্চয়ই কাল রাতে অনেক জোরে জোরে নাক ডেকেছো, এই জন্য ভাবি কাল রাতে ঘুমটা আমার কেন ভালো হয়নি। বোঝো কাণ্ড, কার দোষ কার ঘাড়ে চাপলো। অন্যদিকে লিনজিকে দেখতে পাওয়া যায় সকাল সকাল ও প্র্যাকটিস করছে। সেই সময় ফ্ল্যাশব্যাকে একটা সিন দেখানো হয়, এরকমভাবেই চিংইউন হলের স্টুডেন্ট ছিল ও। সেরকমই একটা দিনে ও প্র্যাকটিস করছিল সকালবেলাতে। যার সঙ্গে লিনজির ফাইটিং চলছিল সে একটু জোরে লিনজিকে মারাতে লিনজি অনেক রেগে যায়, আর সেই রাগটা ও ওই ছেলেটাকে ভীষণ জোরে জোরে মেরে মেটায়। আর ওই ছেলেটাকে লিনজি এতটাই জোরে মারছিল যে প্র্যাকটিসের নিয়মের বাইরে। এটা দেখে শেংনানের বাবা খুব অবাক হয়ে যায়। শেংনানের বাবা সেই সময় এই স্কুলের হেডমাস্টার ছিল। লিনজিয়ে তার প্রিয় স্টুডেন্ট হওয়াতে লিনজিকে সে অনেক বকাবকি করে যে নিয়মের বাইরে লিনজিয়ে বেরিয়েছে, কারণ প্র্যাকটিসের সময় অন্যকে এইভাবে আঘাত করা উচিত নয়। তাই এরকম অপরাধের জন্য শেংনানের বাবা সেদিন লিনজিকে এই চিংইউন হল মানে স্কুল থেকে বার করে দেয়। আর এটা সেদিন শুনে খুব অবাক হয়ে গিয়েছিল লিনজি, আর ও কিছুতেই মন থেকে মেনে নিতে পারেনি। তাই জন্যই লিনজিয়ের শেংনানের বাবা আর শেংনান দুজনের ওপরই অনেক রাগ।
আর সেই রাগ লিনজির মনে এখনও রয়ে গেছে। অন্যদিকে চিংইউন হলে দেখা যায় সেখানে মাকাই ওর বাকি স্টুডেন্টদের কুংফু শেখাচ্ছিল। সেই সময় লিংজিয়ে আর জ্যাকলিন ওখানে আবারও চলে আসে। আর এত বছর পরে চিংইউন হলে লিনজিয়েকে দেখে মাকাই খুব অবাক হয়ে যায়, কারণ অনেক বছর আগে এই মাকাইকেই লিনজিয়ে অনেক মেরেছিল। লিনজিয়ের তখন এখানে এসে আবারও মনে পড়ে যায় ওকে কিভাবে শেংনানের বাবা বের করে দিয়েছিল স্কুল থেকে। সেদিনের কথা ভাবলে লিনজিয়ের আজও অনেক রাগ হয়। সেই সময় বিয়ের জামা কাপড় নিয়ে ওখানে শেংনান চলে আসে সবাইকে দেখাতে। সেই সময় সামনে তাকাতেই লিনজিয়েকে দেখে শেংনান খুব অবাক হয়ে যায়। লিনজিয়ে বলে, অনেকদিন পর দেখা হলো শেংনান। অন্যদিকে শেংনানের বাবাকে হসপিটালে দেখা যায়। সেই সময় ওর বাবা বসে বসে ফ্রাইড চিকেন খাচ্ছিল, আর শেংনানের বাবার সামনে বসেছিল দুধু, মানে দুধু এগুলো এনে দিয়েছে। দুধু বলে, আচ্ছা যদি কোনো মানুষের হাতে মাত্র 2-3 সপ্তাহ থাকে সে কি এতটা সুস্থ থাকে? এটা শুনে শেংনানের বাবা অবাক হয়ে যায় যে দুধু আবার ধরে ফেললো না তো। শেংনানের বাবা বলে, আমি কি জানি, ডাক্তার যা বলেছে সেটাই সত্যি হবে। দুধু বলে, আচ্ছা শেংনান কি করে? ওর বাবা বলে, তুমি এখনো জানো না শেংনানের কাজটা কি? দুধু বলে, আসলে আপনার বয়স হয়েছে তো তাই আমি জিজ্ঞাসা করে আপনার টেস্ট নিচ্ছি। ওর বাবা বলে, আমি কিছুই ভুলি না, আমার মেয়ে হচ্ছে চিংওয়ান হলের হেড মিস্ট্রেস, কুংফুতে সেরার সেরা। এটা শুনে দুধু একেবারে অবাক হয়ে যায়। অন্যদিকে সেই চিংওয়ান হলে লিনজিয়ে আর শেংনান আজকে মুখোমুখি অনেক বছর পর। শেংনান জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? লিনজিয়ে বলে, তুমি বিয়ে করতে চলেছো তাই তো তোমার সাথে দেখা করতে এলাম। অনেক বছর আগে লিনজিয়ে আর শেংনানের বিয়ে ঠিক হয়েছিল। লিনজিয়েকে এখান থেকে বের করে দেওয়ার পর সেই সব নিয়ে আর কোনো কথা ওঠেনি। শেংনান বলে, আমরা আলাদা করে কথা বলতে চাই। সেই জন্য ওখান থেকে সবাই মিলে চলে যায়। শেংনান আর লিনজিয়ে রয়ে যায়। লিনজিয়ে বলে, তুমি আমাকে দেখে খুশি হওনি? এই জায়গাটাতেই তো আমি বড় হয়েছি। শেংনান বলে, সেদিন যদি তুমি ওইভাবে অন্যকে না মারতে তাহলে আজও হয়তো তুমি এখানেই থাকতে। তুমি যদি তোমার নিজের রাগকে কন্ট্রোল করতে পারতে তাহলে সমস্ত কিছু ঠিক থাকতো। তোমার চলে যাওয়ার পরে আমার বাবা অনেক কষ্ট পেয়েছে, আর তারপর থেকেই হসপিটালে ভর্তি। সেই সময় আমি তোমাকে ফিরিয়ে আনার জন্য কত চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে। আর এখন তুমি আবার ফিরে এসেছো আর বলছো তুমি এখানে বড় হয়েছো। লিনজিয়ে বলে, তোমার সেই সময় দরকার পড়েছিল বলে তুমি আমাকে ফিরিয়ে আনার জন্য গিয়েছিলে। কিছুদিন পরেই মার্শাল আর্টস টুর্নামেন্ট হতে চলেছে। আমি চাই সেখানে তুমিও যোগ দাও, আর তোমার আমার লড়াই আবার হোক। দেখব কেমনভাবে তুমি আমাকে হারাতে পারো। সেই সময় ওখানে দুধু চলে আসে। লিনজিয়ে দুধুকে এখানে দেখে খুব অবাক হয়ে যায়। দুধু বলে, তুই এখানে কি করছিস? দুধু শেংনানকে বলে, আচ্ছা শেংনান, তুমি কি আমার সঙ্গে মজা করছো? তুমি আমাকে আগে কেন বলোনি যে তুমি কুংফু টিচার? এটা জানলে আমি জীবনেও তোমাকে বিয়ে করতাম না। তোমার থেকে আমি 50,000 ওয়ানও নিতাম না, আর তোমার সঙ্গে কন্ট্রাক্ট ম্যারেজেও আমি রাজি হতাম না। লিনজিয়ের সামনে সমস্তটা ফাঁস হয়ে গেল। লিনজিয়ে জানতে পেরে গেল যে দুধু আর শেংনান কন্ট্রাক্ট ম্যারেজ করছে। আর এটা জানার পরে লিনজিয়ে হাসতে থাকে। দুধু বলে, আমি সাধারণ ছিলাম আর সাধারণ হিসেবেই থাকতে চাই। সারা জীবন ওই নুডলস শপটাই চালাতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই না। আমাদের মধ্যে সমস্ত কন্ট্রাক্ট ক্যান্সেল। শেংনান বলে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। দুধু বলে, না, যা হবার এখনই হবে। লিনজিয়ে বলে, আমি জানতাম দুধু তোর টাকার দরকার, তাই বলে তুই কন্ট্রাক্ট ম্যারেজ করবি? শেংনান তখন লিনজিয়েকে একটা জোরে চড় মারে। লিনজিয়ে বলে, তোমার যদি আমাকে এতটাই মারার ইচ্ছে হয় তাহলে মার্শাল টুর্নামেন্টে দেখা হচ্ছে। আর কিছু না বলে লিনজিয়ে ওখান থেকে চলে যায়। শেংনান তখন দুধুর চুলের মুঠি ধরে টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে আসে। শেংনান বলে, তোমরা দুজন দুজনকে কিভাবে চেনো? দুধু বলে, ছোটবেলায় আমরা একই স্কুলে পড়াশোনা করতাম। লিনজিয়ে স্বভাবে খুব চুপচাপ ছিল বলে ওর সঙ্গে কেউ মিশতো না, তবে আমি ওর সাথে সবসময় কথা বলার চেষ্টা করতাম। ও আমাকেও পাত্তা দিত না। একদিন স্কুলের পুকুরে ও ডুবে যায়, আর সেদিন আমি ওকে বাঁচিয়েছিলাম। তারপর থেকে আমরা দুজনে বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছি। তারপরে একদিন আমরা জঙ্গলে পাখি শিকার করতে গিয়েছিলাম। সেদিন আমাকে একটা সাপে কামড়েছিল। সেদিন লিনজিয়ে নিজের প্রাণের কথা না ভেবে ঠিক এখান থেকে সেই বিষটা টেনে তুলেছিল। তারপর তো আমার পেছন প্রায় 1 মাস ফুলেছিল। এইভাবেই আমাদের দুজনের বন্ধুত্বটা অনেক স্ট্রং ছিল। তবে আমার মনে হয় তোমার লিনজিয়ের কাছে সরি চাওয়া উচিত, তুমি ওকে কত জোরে চড় মারলে। শেংনান তখন হেব্বি রাগ ভরা চোখ দিয়ে তাকিয়ে থাকে ওর দিকে, আর কাছে এসে বলে, তুমি কিছু জানো? তুমি আমাকে বলছো ওকে ক্ষমা চাওয়ার জন্য? তুমি কি জানো ওর ব্যাপারে? তুমি জানো ওর জন্য আমার বাবা আজকে এতটা বেশি অসুস্থ? তুমি জানো লিনজিয়ে এখানে আবার ফিরে আসছে, আবার নতুন করে সমস্যা বানানোর জন্য? আর এত কিছু না জানা সত্ত্বেও তুমি ওর কাছে গিয়ে সরি চাইতে বলছো আমাকে?
একটা কথা শুনে রাখো দুদু, আমাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে আমরা দুজনের আবারও একে অপরের অচেনা হয়ে যাব, তাই আমার পার্সোনাল ব্যাপারে একদম কথা বলতে আসবে না। কথাগুলো বলার সময় শেংনান অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ কথাগুলো ওর বাবার ব্যাপারে বলছিল। আর শেংনান বলে, আমি আমার বাবাকে হারাতে চলেছি। দোদো বুঝতে পারে শেংনান ওর বাবাকে আসলেই অনেকটা বেশি ভালোবাসে। দোদো আস্তে করে শেংনানের জামাটা ধরে টানে, বাট শেংনান কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। দোদো বোঝে যে ও ভুল করেছে। এরপরে ওদের বিয়ের দিনটা চলে আসে। সেই বিয়েতে অনেকজন ইনভাইটেড ছিল। সেখানে যে বিয়ের হোস্ট ছিল সে বলছে যে আজকের বিয়েটা অনেক স্পেশাল, কারণ বিয়েটা হতে চলেছে বক্সিং সার্কেলের ভেতরে। স্টেজের বাইরে মাকাইকে দেখতে পাওয়া যায়, ও ব্রাইডমেড হবে বলে ওয়েট করছিল। সেই সময় মাকাইয়ের কাছে চলে আসে শেংনান। মাকাই তো একদমই চায় না শেংনান অন্য কাউকে বিয়ে করুক, তাই মাকাইয়ের মনটা অনেক খারাপ। সেই সময় স্টেজে চলে আসে দোদো বিয়ে করার জন্য। দোদো চলে আসে সেই বক্সিং সার্কেলের ভেতরে। তারপর মাকাইয়ের হাত ধরে ওখানে চলে আসে শেংনান। মাকাই সে সময় হাউমাউ করে কান্না করছিল শেংনানের বিয়ে হয়ে যাচ্ছে বলে। যাই হোক, শেংনানকে কিন্তু অনেক সুন্দর লাগছে। এরপর শেংনান সেও বক্সিং সার্কেলের ভেতরে চলে আসে। মাকাইয়ের কিছুতেই ইচ্ছে করছিল না দোদোর হাতের ওপর শেংনানের হাত তুলে দিতে। তারপর কান্না করতে করতে ওদের হাতে হাত মিলিয়ে দিয়ে মাকাই কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। হঠাৎ করেই চারিদিকে লাইট বন্ধ হয়ে যায়, আর সেই সময় নার্সরা শেংনানের বাবাকে ওখানে নিয়ে আসে। শেংনান নিজের বিয়েতে ওর বাবাকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায় আর কান্না করতে থাকে। সেখানের স্ক্রিনে শেংনানের ছোটবেলার অনেকগুলো ছবি দেখানো হচ্ছিল, যেগুলো দেখেও শেংনান খুব কান্না করতে থাকে। দোদো ছুটতে চলে আসে আর শেংনানের বাবার পাশে দাঁড়িয়ে পড়ে। শেংনান ওর বাবাকে দেখে অনেক কান্না করতে থাকে। এই হোস্ট তখন বলে যে দোদো, তুমি কি শেংনানকে স্বামী হিসেবে সারা জীবনে কাছে পেতে চাও? শেংনান বলে, হ্যাঁ চাই। ঠিক একই প্রশ্ন দোদোকে করলেও দোদো বলে, আমিও চাই। আর এইভাবেই ওদের দুজনের বিয়ে হয়ে যায়। দুজনের বিয়ে দেখতে পেরে শেংনানের বাবা অনেক খুশি হয়। ওদের বিয়ের ওখানেই লিনজিয়ে ছিল, তবে সে চুপি চুপি এসেছে। তারপর সেদিন রাত হয়ে গেলে দোদো শেংনানকে পিঠের ওপর উঠিয়ে নিয়ে বাড়িতে আসে। বিয়ে উপলক্ষে শেংনান আজকেও অনেক বেশি ড্রিঙ্ক করেছে, তাই আজকেও ও ভীষণ পরিমাণে পাগলামি করছে। দোদো স্নানে যাবে বলে নিজের সমস্ত জামা কাপড়গুলো একে একে খুলতে থাকে। প্যান্টটা খুলে দেখা যায় সেই শিনচানি ছবিওয়ালা প্যান্ট পরে এখনো দোদো তখন শেংনানকে একটা চাদর দিয়ে ঢেকে দেয়। আর হঠাৎ করেই দোদোর মনে হয় যে শেংনান তো ওর এখন বউ, ও চাইলেই শেংনানের কাছাকাছি আসতে পারে। তাই দোদো তখন শেংনানের একটু একটু করে কাছে আসে ওকে কিস করার জন্য। কিন্তু সেই সময় শেংনানের বমি পায় আর ও বমি করার জন্য উঠতে থাকে। কিন্তু উঠে যে বমিটুকু গালের মধ্যে উঠেছিল সেটা আবারও গিলে খেয়ে ফেলে, যেটা থেকে দোদোর প্রচণ্ড ঘেন্না লাগে আর ওরও বমি পায়। শেংনান তখন দোদোকে খুব জোরে মারে আর বলে, তুমি আমার ইজ্জত নিতে চাইছিলে? দোদো বলে, আমি ওসব কিচ্ছু করিনি। শেংনান তখন বিছানা থেকে উঠে পড়ে আর বলে, আমাকে ডান্স করে দেখাও। দোদো করতে চাইছিল না। শেংনান তখন চিৎকার করে বলে, ডান্স করো বলছি এক্ষুনি। দোদো তখন ডান্স করা শুরু করে, আর ওর ডান্সের স্টেপগুলো ছিল একেবারে অদ্ভুত। ওর নাচ দেখে শেংনান হা হা করে হাসতে থাকে আর বলে, সারা রাত এইভাবেই ডান্স করবে, আমি দেখবো। বেচারা দোদো সারা রাত ধরে এটাই করে। অন্যদিকে শেংনানের বাবাকে হসপিটালে দেখা যায়। ও তখন শেংনানকে একটা ভয়েস নোট পাঠায়, যেখানে শেংনানের বাবা বলে, আজকে আমি ভীষণ খুশি হয়েছি শেংনান, তোমাকে দোদোর হাতে তুলে দিয়ে আমি আজকে অনেক নিশ্চিন্ত। এই মেসেজটাই ও শেংনানকে পাঠায়। অন্যদিকে শেংনান স্নান থেকে বেরিয়ে ওর ফোনে ওর বাবার এই ভয়েস রেকর্ডটা শুনতে পায় আর খুব খুশি হয়ে যায় যে ও ওর বাবাকে অনেকটা খুশি দিতে পেরেছে। ঠিক তখনই লিনজিয়ে আসে শেংনানের বাবার সঙ্গে দেখা করতে হসপিটালে। 2 বছর পর লিনজিয়েকে দেখে শেংনানের বাবা ভীষণ অবাক হয়ে যায় আর সাথে সাথে খুব খুশি হয়ে যায়, কারণ একটা সময় লিনজিয়ে ছিল শেংনানের বাবার সবথেকে প্রিয় ছাত্র। লিনজিয়ে বলে, আমি শুনলাম আমার জন্য নাকি আপনি হসপিটালে ভর্তি, তাই তো আপনার সঙ্গে দেখা করতে এলাম। শেংনানের বাবা জিজ্ঞাসা করে, তুমি কবে ফিরে এসেছো? লিনজিয়ে সেটার উত্তর না দিয়ে বলে, আমি শেংনানকে চ্যালেঞ্জ করেছি এবার মার্শিয়াল টুর্নামেন্টে জয়েন করার জন্য। আমি দেখব শেংনান আমাকে হারাতে পারে কিনা। কথাগুলো শুনে শেংনানের বাবা তো অনেক ভয় পায়, কিন্তু সেই ভয়টাকে কিছুতেই প্রকাশ করে না। লিনজিয়ে বলে, 2 বছর আগে আপনি আর আপনার মেয়ে আমার সঙ্গে যা করেছে সেটার প্রতিশোধ আমি নেবই। কথাটা বলে যে আপেলটা এতক্ষণ ধরে কাটছিল লিনজিয়ে, সেটাতে এক কামড় খেয়ে ওখানে রেখে দেয়
আর তারপর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। লিনজিয়ে চলে যেতেই শেংনানের জন্য শেংনানের বাবার অনেক চিন্তা হচ্ছিল। আর হঠাৎ করেই শেংনানের বাবার সে সময় হার্ট অ্যাটাক হয়ে যায়, বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। আর ঠিক সেই সময় শেংনানের বাবা মারা যায়। পরের দিন শেংনানের বাবার শেষ কার্য সম্পন্ন হয়, আর সেটা করা হয় চিংওয়ান হলে। সেই সময় মাকাই এসে বলে যে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে শেংনান। শেংনান বলে আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না। মাকাই বলে কথাটা পরে বললে হবে না, মাস্টার যেদিন মারা গেছে সেদিন রাতে মাস্টারের সঙ্গে কেউ একজন দেখা করতে এসেছিল। তারপর আমি সিসিটিভি ক্যামেরা চেক করি, আর চেক করে দেখতে পাই সেটা লিনজিয়ে। বুঝতে পারে যে লিনজিয়ে নিশ্চয়ই ওর বাবাকে এমন কিছু বলেছে যে কারণে হঠাৎ করেই শেংনানের বাবা এইভাবে মারা গেল। অন্যদিকে লিনজিয়েকে দেখতে পাওয়া যায় ওর কাছেও খবর চলে এসেছে যে শেংনানের বাবা মারা গেছে, তাই শেংনানের বাবার উদ্দেশ্যে কিছু ধূপকাঠি ধরায়ও। ঠিক সেই সময়ই শেংনান ওখানে ওর কিছু ছাত্রদের নিয়ে চলে আসে। শেংনান বলে তুমি আমার বাবার সঙ্গে এটা করবে আমি কখনো ভাবতে পারিনি। যে বলে তোমার বাবা তো এমনিই মরে যেত, এটার জন্য আমাকে দায়ী করো না যে আমি মাস্টারকে মেরেছি। মাকাই বলে মিথ্যে কথা বলো না, আমাদের কাছে সমস্ত প্রমাণ রয়েছে। শেংনান তখন লিনজিয়েকে খুব জোরে মারে, আর যেহেতু দুজনেই কুংফুতে সেরা ছিল তাই দুজনের মধ্যেই ফাইট একেবারে সমানে সমানে চলতে লাগে। তো আসল কথাটা হচ্ছে লিনজিয়ে শেংনানের থেকেও ভালো কুংফু জানে, তাই লিনজিয়ের কাছে শেংনান যেন সেরকমভাবে পেরে উঠছে না। এই ফাইট চলাকালীনই ওখানে দুও চলে আসে, আর দুও যখন ওদের দুজনকে ফাইট করতে দেখে খুব ভয় পেয়ে যায়। জ্যাকলিন সেই সময় দুওকে খুব জোরে মারে, আর এই ভয়ে দুও তখন পালানো শুরু করে। জ্যাকলিন গোটা টিম সহ দুওকে তাড়া করতে থাকে, তবে দুওর একটু বুদ্ধি হয়েছে বলে ও ওই টিমটা থেকে বেঁচে ফিরতে পারে। এরপর দুও আবারও চলে আসে লিনজিয়ে আর শেংনানের কাছে। দুও লিনজিয়েকে শেংনানকে ছেড়ে দেওয়ার জন্য বলে, কিন্তু লিনজিয়ে তখন এতটাই বেশি রেগেছিল যে দুওকে পাত্তাই দেয় না। দুও লিনজিয়েকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, আর তারপর শেংনানকে নিয়ে ওখান থেকে চলে যেতে লাগলে শেংনান কিছুতেই যেতে চাইছিল না। শেংনান চিৎকার করে একটা কথা বারবার করে বলে যে তোমার জন্য আমার বাবা মারা গেছে। রাত হয়ে গেলে শেংনান যখন মন খারাপ করে বসেছিল দুও শেংনানের জন্য অমলেট র্যাপার নিয়ে আসে, আর তারপর দুও এসে শেংনানের পাশে বসে। দুওর হাতে বানানো এই অমলেট র্যাপারটা বেশ ভালো লাগে শেংনানের। দুও বলে তোমার কি ব্যথা করছে? শেংনান বলে না। আর তোমার? দুও বলে এখানে তো খুব ব্যথা, আমি জানতাম না তোমার আর লিনজিয়ের একটা পুরনো অতীত আছে। শেংনান বলে ছোটবেলা থেকে ওর সঙ্গে আমি কোনোদিনও লড়াই করিনি। আমার বাবা আমাকে বলতো যে লিনজিয়ে আমাদের এই স্কুলের সব থেকে ভালো স্টুডেন্ট, লিনজিয়ে সব থেকে ভালো কুংফু জানে। একদিন লিনজিয়ে একজনের সঙ্গে অনেক বেশি ফাইট করেছিল, তাই বাবা রেগে ওকে বার করে দিয়েছিল। সেই রাগের প্রতিশোধই ও আজকে নিচ্ছে এইভাবে। দুও বলে তুমি জানো আমি যখন ছোট ছিলাম সেই সময় আমি রামেন আর এই অমলেট র্যাপার খেতে সব থেকে বেশি ভালোবাসতাম। আমি তখনই ভেবে নিয়েছিলাম যে যখন আমি বড় হব তখন আমি একটা রেস্টুরেন্ট খুলবো, সেখানে আমি অনেক ভালো ভালো খাবার বানাবো আর সেই খাবারগুলো সারাদিন ধরে খাবো। শেংনান বলে আমি যখন ছোট ছিলাম আমার এই কুংফু একদম ভালো লাগতো না। যে সময় আমার বয়সে অন্যান্য বাচ্চা মেয়েরা পুতুল নিয়ে খেলা করত, আমি সেই সময় কাঠের গুঁড়িতে ঘুষি দিয়ে দিয়ে প্র্যাকটিস করতাম। এইভাবে অন্যান্য মেয়েদের থেকে আমার জীবনটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল। একদিন রেগে গিয়ে আমি বাবাকে বলেছিলাম বাবা আমার টেডি বিয়ার ভীষণ পছন্দ। বাবা বলেছিল ঠিক আছে তুই যদি মার্শিয়াল টুর্নামেন্টে জিততে পারিস তাহলে আমি তোকে টেডি বিয়ার কিনে দেব। সেবার আমি মার্শিয়াল টুর্নামেন্টে গিয়েছিলাম আর জিতেও ছিলাম। খুব আশা করে বসেছিলাম যে বাবা আমাকে টেডি বিয়ার কিনে দেবে, কিন্তু তার পরিবর্তে বাবা বলল অলিম্পিকের জন্য রেডি হতে। সেই আক্ষেপটা আমার রয়ে গেল, একটা টেডি বিয়ার আমি আর পেলামই না। দুও সেই সময় ছোট্ট একটা বাক্স শেংনানের দিকে এগিয়ে দেয়। ওটা খুলে দেখতে পায় যে এটার ভেতরে আসলে একটা গ্রিপস রয়েছে, মানে যেটা দিয়ে মাসেলকে শক্ত করা হয়। আর দুও থেকে এটা পেয়ে শেংনান খুব খুশি হয়েছে। দুও বলে একটা জায়গায় যাবে। এরপর ওরা দুজনে চলে আসে একটা ক্যারাওকেতে। সেখানে এসে দুও আর শেংনান একসঙ্গে অনেক গান করে, অনেক মজা করে। আর এভাবেই গান গাইতে গাইতে শেংনান হঠাৎ করে ভীষণ ইমোশনাল হয়ে যায়, কারণ ওর বাবার কথা ভীষণ মনে পড়ছিল। দুও বুঝতে পারে শেংনানের অনেক কষ্ট হচ্ছে। এরপর ওখান থেকে ওরা চলে যায় একটা গেম জোনে, আর সেখানে গিয়ে ওরা দুজন মিলে অনেক সুন্দর সুন্দর সময় কাটায়। তাতে করে সত্যি সত্যি শেংনানের মন অনেক ভালো হয়ে যায়, ও অনেক মজা করে, অনেক হাসে, যেটা দেখে দুও সেও খুব খুশি হয়ে যায়।
এরপর ওখান থেকে ওরা দুজনে চলে আসে একটা লেকের ধারে। সেখানে এসে দুজন মিলে চুপ করে বসে থাকে। ওখানে ওরা একে অপরের সঙ্গে অনেক গল্প করে, একে অপরের অনেক কথা জানতে পারে। শেংনান বলে, দোদো তোমাকে একটা টেডি বিয়ার গিফট করতে হবে আমাকে। দোদো বলে, আমি তোমার বাবা নই। কথাটা শুনে শেংনানের মনটা খারাপ হয়ে যায়। দোদো তখন বলে, তুমি দাঁড়াও আমি আসছি, বলেই চলে যায়। এরপরে দোদো একটা কাগজের অনেক বড় নৌকা বানিয়ে নিয়ে চলে আসে, আর সেই কাগজের নৌকার ভেতরে একটা ছোট্ট মোমবাতি রেখে দেয়। শেংনান বলে, কি করছো তুমি? দোদো ওই নৌকাটা জলে ভাসিয়ে দেয় আর বলে, এটা একটা উইশিং বোর্ড, তুমি যা উইশ করবে সেটা পূরণ হবে। শেংনান বলে, কিন্তু আমি তো কোনো উইশ করিনি। দোদো বলে, আমি উইশ করেছি আমার নুডলস শপ যেন অনেক ভালো চলে। এরপর ওরা দুজনে ওখান থেকে চলে যায়, আর সেই সময় দেখা যায় যে নৌকার ওপরে লেখা রয়েছে, শেংনান তুমি একদিন ঠিকই জয় করবে সব। পরের দিন লিনজিয়াকে দেখা যায় ও তখন প্র্যাকটিস করছিল। ঠিক সেই সময় দোদো আসে লিনজিয়ের সঙ্গে দেখা করতে। দোদো বলে, আমার সঙ্গে চল, তুই শেংনানের কাছে সরি চাইবি। লিনজিয়ে বলে, আমি কেন ক্ষমা চাইবো? দোদো বলে, কারণ তুই ওই স্কুলের এক সময় স্টুডেন্ট ছিলি, তাই তোকে শেংনানের কাছে ক্ষমা চাইতেই হবে। কিন্তু লিনজিয়ে কিছুতেই ক্ষমা চাইবে না এটা জানিয়ে দেয়। এটা শুনে দোদো তখন লিনজিয়েকে মারে, যেটা দেখে লিনজিয়ে একেবারে অবাক হয়ে যায়। দোদো বলে, তুই যদি আমাকে বন্ধু মনে করিস তাহলে এক্ষুনি গিয়ে শেংনানের কাছে ক্ষমা চাইবি। লিনজিয়ে এটা শুনে সেই সময় দোদোকে মারে, তাতে করে দোদো অনেকটা ব্যথা পায়। লিনজিয়ে বলে, তুই শেংনানের মাত্র কয়েকদিনের জন্য হাজবেন্ড, আর তুই কি মনে করছিস ওর জীবনে তুই অনেকটা? দোদো তখন অবাক হয়ে লিনজিয়ের দিকে তাকায়। লিনজিয়ে বলে, বেরিয়ে যায় এক্ষুনি এখান থেকে। দোদো তখন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা শেংনানকে দেখা যায় ও তখন প্র্যাকটিস করছিল। ঠিক সেই সময় লিনজিয়ে ওর কাছে আবারও আসে। লিনজিয়েকে এখানে দেখে কেউই খুশি হয় না। লিনজিয়ে বলে, আমি মনে করিয়ে দিতে এসেছি যে আর কদিন পরে টুর্নামেন্ট, আর সেই জন্য আমি শেংনানকে নিজে থেকে ইনভাইট করতে এসেছি। শেংনান কোনো কথা না বলে ওখান থেকে চলে আসে। লিনজিয়ে তখন আবারও শেংনানের কাছে আসে। লিনজিয়ে বলে, তুমি বলেছিলে না আমি তোমার বাবাকে খুন করেছি, তুমি কি তার প্রতিশোধ নিতে চাও না? তুমি যদি মার্শিয়াল টুর্নামেন্টে আমাকে হারাতে পারো তাহলে সেটাই হবে তোমার নেওয়া সবথেকে বড় প্রতিশোধ। লিনজিয়ে সেই সময় জ্যাকলিনকে ভিডিও কল করে, আর জ্যাকলিন সেই সময় দোদোর নুডলস শপের ভেতরে ছিল। লিনজিয়ে আর জ্যাকলিন দুজন মিলে প্ল্যান করেছে যে মার্শিয়াল টুর্নামেন্টে যদি শেংনান অংশগ্রহণ না করে তাহলে ওরা দুজন মিলে দোদোকে মেরে পা ভেঙে দেবে। আর এটা দেখে কিছুতেই মেনে নিতে পারে না শেংনান, কারণ শেংনান মনে মনে দোদোকে পছন্দ করা শুরু করেছে, আর দোদোর কোনো রকমের ক্ষতি হোক এটা শেংনান কখনো চায় না। লিনজিয়ে বলে, দোদোর সঙ্গে যদি তুমি ডিভোর্স না করো তাহলে কিন্তু আমি সত্যি সত্যি দোদোকে শেষ করে দেব। কথাটা শুনে শেংনান একেবারে অবাক হয়ে যায়। শেংনান বলে, লিনজিয়ে আমি তোমার কি ক্ষতি করেছি? লিনজিয়ে রেগে বলে, ছোটবেলা থেকে এই জায়গাটাকে আমি আমার নিজের বাড়ি মনে করতাম, আর তোমার বাবাকে নিজের বাবা মনে করতাম। সে যখন আমাকে এই বাড়ি থেকে বার করে দিয়েছে তখন আমি কি করে সেটা মেনে নিই? আজকে তোমাকে যে কথাটা বললাম সেটা ভালো করে মাথায় রেখো, আর না হলে সত্যি সত্যি আমি ক্ষতি করে দেব। লিনজিয়ে ভিডিও কলে দেখায় যে জ্যাকলিন দেখাচ্ছে নুডলস শপের সামনে দোদো আসছে। এটা দেখে আরও বেশি করে ভয় পেয়ে যায় শেংনান। শেংনান তখন বলেই দেয় যে ঠিক আছে, আমি টুর্নামেন্টে অংশগ্রহণ করব। লিনজিয়ে আর কোনো কথা না বলে ওখান থেকে চলে আসে। অন্যদিকে দোদো সেই সময়ও শপের ভেতরে ঢুকে দেখে যে ওর কর্মচারীদের গা থেকে রক্ত বেরোচ্ছে, আর এখানে জ্যাকলিনকে দেখেও দোদো খুব অবাক হয়ে যায়। জ্যাকলিন সেই সময় দোদোকে খুব জোরে মারে, তাই দোদো জ্যাকলিনের একেবারে মেইন পয়েন্টে একটা জোরে ঘুষি দেয়, যেটাতে জ্যাকলিনের তো হেভি ব্যথা লাগে, আর সবাই মিলে ধরে ধরে সেই সময় জ্যাকলিনকে নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে শেংনানকে দেখা যায় ওকে সেই সময় দোদো ফোন করে, কিন্তু শেংনান ফোনটা ধরে না। কিছুক্ষণ পরে দোদো চলে আসে শেংনানের সঙ্গে দেখা করতে। দোদো এসে বলে, শেংনান তুমি আমার ফোন ধরছো না কেন? তুমি জানো লিনজিয়ের গুন্ডারা আজকে আমার দোকানে এসেছিল, ওরা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু যতই যাই হোক আমিও এত সহজে ভয় পাই না। শেংনান বলে, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই, তোমাকে আর এইসব ব্যাপারে ঢুকতে হবে না। দোদো বলে, কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। শেংনান বলে, যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছো সেদিন থেকেই আমার জীবনের সমস্যা শুরু হয়েছে। দোদো বলে, কিন্তু আমি তো কিছু করিনি। শেংনান বলে, তুমি শুধু নুডলসই বানাতে জানো, আর কিছুই জানো না, আর আমি চাই না এইসব ব্যাপারের মধ্যে তুমি আর ঢোকো। তোমার সঙ্গে আমার যে বিয়েটা ছিল সেটা পুরোটাই একটা কন্ট্রাক্ট, আর সেখানে আমার বাবাকে খুশি করার জন্যই আমি তোমাকে বিয়ে করেছিলাম। যেখানে এখন আমার বাবাই পৃথিবীতে বেঁচে নেই সেখানে এই বিয়েটা বাঁচিয়ে রেখে কী হবে? দোদো রেগে বলে যে আমি যা করেছি এতদিন সব কিছুই তো তোমার জন্য করেছি, সবসময় তোমার পাশে থেকেছি।
শেংনান বলে, আমি কি তোমাকে আমার পাশে থাকতে বলেছিলাম? আমার মনে হয় 50,000 টাকাও তোমার জন্য কম, সেই জন্যই হয়তো তুমি আমার সঙ্গে আরও রয়েছো। ঠিক আছে, আমি এর থেকেও বেশি টাকা আমি তোমায় দিয়ে দেবো। শেংনানের মুখে এরকম কথাগুলো শুনে দো একেবারে অবাক হয়ে যায়। দো সেও তো শেংনানকে ভালোবেসে শেংনানের সাথে রয়েছে, শেংনানের থেকে আরও বেশি টাকা পাবে সেই আশাতে নয়। শেংনান বলে, আমি এক্ষুনি তোমার সঙ্গে ডিভোর্স চাই। দো রেগে বলে, ঠিক আছে, আমি এক্ষুনি সাইন করে দেব। এরপর দুজন মিলে কোর্ট থেকে বেরোয় আর দুজনের হাতে দেখতে পাওয়া যায় ডিভোর্স সার্টিফিকেট। দো আর শেংনান দুজনই দুজনের দিকে আজকে চোখ রেখে তাকাতে পারছে না। শেংনান বলে, থ্যাংক ইউ। দো বলে, ঠিক আছে, আমরা তো বন্ধু, তোমার যদি কখনো দরকার পড়ে তুমি আমাকে কল করতে পারো। আর হ্যাঁ, সত্যি বলতে কি, আমি টাকার জন্য তোমার সঙ্গে ছিলাম না। কথাটা বলে দো অনেকটা ইমোশনাল হয়ে যায়। দো তখন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। শেংনানের তখন ভীষণ কষ্ট হচ্ছিল, অজান্তেই দোর মতো বোকা সরল ছেলেটাকে কবে যে ভালোবেসে ফেলেছিল শেংনান সেও তখন উল্টো দিকে হাঁটা দেয়। এভাবেই হাঁটতে হাঁটতে দো পেছনে তাকিয়ে দেখে যে সেই সময় শেংনান ওখানে আর নেই, যেটা দেখে দোর তখন ভীষণ কান্না পায়। আর অন্যদিকে শেংনান যখন হেঁটে হেঁটে যাচ্ছিল ওর খুব কষ্ট হচ্ছিল। শেংনান সেও ভীষণ কান্না করছিল দোকে হারানোর জন্য। দোকেও ডিভোর্স দিতে বাধ্য হয়েছে, না হলে যে লিনজি দোর ক্ষতি করে দেবে। এভাবেই দেখতে দেখতে পুরো একটা মাস কেটে যায়। আর আজকেই সেই দিনটা যেদিন সেই মার্শাল টুর্নামেন্ট শুরু হচ্ছে। সেই সময় শেংনানকে দেখা যায় ও হাতে করে নিয়ে বসেছিল দো যেটা ওকে গ্রিপার দিয়েছিল সেটা নিয়ে, কারণ দোকে ও আজও ভালোবাসে, এখনও ওকে ভুলতে পারেনি। ঠিক সেই সময় ওখানে মা কাই ছুটে চলে আসে আর বলে যে এই চাইনিজ অমলেট র্যাপারটা খেয়ে নাও। আসলে এটা দো পাঠিয়েছে শেংনানের জন্য। শেংনান তখন এই খাবারটা না খেয়ে ওখানে রেখে চলে যায়। এরপর শেংনান সেই টুর্নামেন্টের জায়গায় চলে আসে, সেখানে অনেকক্ষণ আগে থেকেই লিনজিয়ে ছিল। লিনজিয়ে যখন দেখে যে শেংনান এখানে এসেছে, লিনজিয়ে এটা দেখে খুব খুশি হয়ে যায়। অবশেষে লিনজিয়ের ইচ্ছে পূর্ণ হয়েছে। অন্যদিকে দোকে দেখা যায় গত 1 মাসে ও আরও বেশ কয়েকটা মেয়ের সঙ্গে ব্লাইন্ড ডেটে গিয়েছিল, কিন্তু সবার মধ্যেই ও বারবার করেই শেংনানকে দেখত আর কারোর সঙ্গেই ওর কথা বলতেও ইচ্ছে করতো না। তাই মেয়েগুলোও দোর ওপর অনেক বেশি রেগে যেত। একজন তো এমন রেগে গিয়েছিল যে গ্লাসের জলটাই দোর মুখে ছুঁড়ে মারে। দো বুঝতে পারে যে শেংনানকেই ও সবার মাঝে খুঁজছে, তাই কাউকে ও মন দিতেই পারছে না। এখন সময় এসে গেছে শেংনান আর লিনজির মধ্যে লড়াই শুরু হবে। কিন্তু ওদের যখনই লড়াই শুরু হয় দেখা যায় যে শেংনান কিছুতেই লিনজির সঙ্গে পেরে উঠছে না। আসলে শেংনানের থেকেও লিনজি অনেক ভালো কুংফু জানে, সেই জন্য শেংনান প্রত্যেকবার বারবার করে আঘাত পেয়ে সরে আসছে। এসব দেখে মা কাই অনেক ভয় পেয়ে যায় আর বুঝতে পারে যে শেংনানের জীবনে বিপদ ঘনিয়ে আসছে। লিনজি হয়তো ভীষণ রাগে শেংনানকে শেষই করে ফেলবে। অন্যদিকে দোকে দেখা যায় ও সেই সময় শেংনান আর দোর ডিভোর্স যে সার্টিফিকেটটা ছিল সেটার দিকে তাকিয়ে মন খারাপ করে বসেছিল আর বসে বসে কান্না করছিল, কারণ শেংনানকে দো অনেক ভালোবেসে ফেলেছে। ঠিক সেই সময়ই মা কাই ছুটতে ছুটতে চলে আসে দোর কাছে। মা কাই বলে, প্লিজ তুমি আমার সঙ্গে চলো। দো অবাক হয়ে জিজ্ঞাসা করে, কোথায়? মা কাই বলে, শেংনান তোমাকে ডিভোর্স দিয়েছে যাতে তুমি প্রাণে বেঁচে থাকো, না হলে লিনজিয়ে তোমাকে মেরে ফেলতো, এটাই লিনজিয়ে গিয়ে বলেছিল শেংনানকে। তাই তো তোমাকে বাঁচানোর জন্য শেংনান ডিভোর্স দিয়েছে তোমায়। আজ যদি তুমি গিয়ে শেংনানকে না আটকাও তাহলে লিনজিয়ে শেংনানকে শেষ করে দেবে। শেংনান প্রত্যেকদিন তোমার কথা ভেবে অনেক কান্না করে, খাওয়া দাওয়াও করে না ঠিকঠাক এখন। আর আজকে ওর খুব বাজে অবস্থা, তুমি পারবে একমাত্র শেংনানকে আটকাতে। সমস্ত কথা শুনে দো একেবারে অবাক হয়ে যায় আর একটু দেরি না করে দো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় যে লিনজি শেংনানকে ভীষণ জোরে জোরে আঘাত করতে থাকে, তার ফলে শেংনান আর নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে না। শেংনান মাটিতে লুটিয়ে পড়ে, নিজের সমস্ত শক্তি একেবারে শেষ হয়ে গেছে শেংনানের। আর এখনই কাউন্টডাউন শুরু হবে 1 মিনিটের। এই 1 মিনিটের সময়ের মধ্যে শেংনান যদি আর না ওঠে তাহলে লিনজিয়ে জিতে যাবে। শেংনান সেই সময় ওঠার চেষ্টা করছিল কিন্তু কিছুতেই পারছিল না, ওর শরীরে আর শক্তি নেই। সেই সময় শেংনান দেখতে পায় যে দো ভাল্লুকের ড্রেস পরে ওখানে এসেছে আর বলছে যে আমি তোমার জন্য একটা অনেক বড় ভাল্লুক নিয়ে এসেছি, তুমি চেয়েছিলে না একটা টেডি বিয়ার আমার কাছে। দো বারবার করে চিৎকার করে বলে, শেংনান তুমি ওঠো, তোমাকে উঠতেই হবে, লিনজিকে তোমায় হারাতেই হবে।
দোদোকে দেখে আর দোদোর কথা শুনে শেংনান অনেকটা সাহস পায়, আর ও তখন সত্যি সত্যি আবারও ওঠার চেষ্টা করে, আর শেষমেশ শেংনান নিজের দুপায় আবারও উঠে দাঁড়ায়। যেটা দেখে লিনজি একেবারে অবাক হয়ে যায়, কারণ লিনজি ভেবেই নিয়েছিল শেংনানের আর নিজের দুটো পায়ে উঠে দাঁড়ানোর ক্ষমতাই নেই। শেংনানকে উঠে দাঁড়াতে দেখে ওখানকার সবাই অনেক অবাক হয়ে যায় যে এতটা মার খেয়ে ওকে উঠে দাঁড়াতে পারে আবারও। শেংনান সেই সময় লিনজির ঠিক উইক পয়েন্টগুলোতে মারে, যে জায়গাগুলোতে ভীষণ লাগবে কিন্তু আঘাতও সেরকম করতে লাগবে না, আর তাতে করে সত্যি সত্যি লিনজি একেবারে ঘায়েল হয়ে যায়। আর এভাবেই লিনজি সেও আর নিজের দুপায়ে দাঁড়িয়ে থাকতে পারে না, সে মাটিতে লুটিয়ে পড়ে। আর ঠিক এভাবেই শেংনান লিনজিকে হারিয়ে ফেলে। দেখতে দেখতে 1 মিনিট কেটেও যায়, কিন্তু লিনজি আর নিজের দুপায়ে উঠে দাঁড়াতে পারে না। আর ঠিক সেই সময়ই শেংনান অজ্ঞান হয়ে যায় ওখানে। দোদো তখন ছুটতে চলে আসে শেংনানের কাছে। শেংনান তখনও পুরোপুরিভাবে অজ্ঞান হয়নি। শেংনান বলে, দোদো তুমি এসেছো? দোদো তখন শেংনানের জন্য অনেক কান্না করতে থাকে। এরপর দোদো শেংনানকে নিজের পিঠের ওপর উঠিয়ে নেয়, কারণ ওকে হসপিটালে নিয়ে যেতেই হবে এক্ষুনি। আর সেই সময় অনেক বৃষ্টি পড়ছিল। কিছুক্ষণের মধ্যেই সেই সময় ওখানে অ্যাম্বুলেন্স চলে আসে, আর দোদো শেংনানকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেয়। পরের দিন সকাল হয়ে যায়। শেংনান তখন হসপিটালের বেডে শুয়েছিল, ওর এখনও জ্ঞান ফেরেনি। দোদো সেই সময় শেংনানের হাতটা ধরে থাকে আর বলে, তোমার জন্য একটা গুড নিউজ আছে। চিংইউন হল মার্শাল টুর্নামেন্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শুধুমাত্র তোমার হাত ধরে। লিনজে সেও হসপিটালে ভর্তি রয়েছে, তবে ও এখন অনেক ভালো আছে। লিনজে যখন অজ্ঞান হয়েছিল তখন ওকে আমি চড় মেরেছিলাম জানো, কারণ ও তোমাকে কষ্ট দিয়েছে। আমি কোনোদিনও তোমাকে এইভাবে ঘুমিয়ে থাকতে দেখিনি। তুমি নাক ডাকছো না, এটা ভেবেই আমার কষ্ট হচ্ছে। দোদো তখন পকেট থেকে ডিভোর্স সার্টিফিকেটটা বার করে আর বলে যে তুমি যখন উঠবে তখন আমরা আবারও বিয়ে করে আমাদের ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসবো। ওই দেখো, আমি তোমার জন্য ওই টেডি বিয়ারটা কিনে এনেছি। ওই টেডি বিয়ারটাকে দেখার জন্য তোমাকে চোখ খুলতেই হবে শেংনান। কথাগুলো বলার সময় দোদো অনেক কান্না করছিল। ঠিক সেই সময়ই শেংনান দোদোর মাথায় হাত বুলিয়ে দেয়। শেংনানের জ্ঞান ফিরতে দেখে দোদো অনেক খুশি হয়ে যায়, ভীষণ খুশি হয় দোদো। শেংনান সেও তখন ভীষণ কান্না করছিল, আর দোদোর চোখের জলটা মুছিয়ে দেয়। আর এভাবেই দুজনের মিল হয়ে যায়, আর তার সাথে সাথে আজকে আমাদের গল্পটাও শেষ হয়ে যায়।